নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। সত্য কোনোদিন চাপা থাকে না, সত্য ঠিক প্রকাশ পায়। দেরি হয় কখনো কখনো, কখনো সেটা দ্রুত হয়, কখনো সেটা এমনকি কয়েক যুগ পরে গিয়েও সেই সত্য প্রকাশিত হয়। এ ঘটনা অসংখ্য উদাহরণ আছে। আর একদম রিসেন্ট যে উদাহরণটা আমাদের এই দেশের ক্ষেত্রে পর্যন্ত খুব আশঙ্কার, সেটি নিয়ে একটি এপিসোড গতদিনে করেছি বিশেষ প্রতিবেদন আকারে। আজকেও সেটির দ্বিতীয় পর্ব। সেটা কি? সেটা হচ্ছে এই যে বাংলাদেশে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট কি ছিল? সেই প্রেক্ষাপট অশান্ত একটি বাংলাদেশ, তার অতীতে সেই বাংলাদেশের কিভাবে সামরিক শাসন, গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা, ভারতবর্ষের সাহায্যে তাদের মুক্তিযুদ্ধ পাকিস্তানের সাথে, এবং তাতে জয়লাভ করে স্বাধীন বাংলাদেশের সৃষ্টির পরের থেকে যে এই গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা, পরবর্তীতে বিভিন্ন সামরিক শাসকদের আগমন, এই সমস্ত কিছু গত এপিসোডে তুলে ধরেছিলাম। এবং আজকের এপিসোডে যে বিষয়টা তুলে ধরতে চাইছি, যে গত এপিসোডটা শেষ করেছিলাম যে জায়গাটাতে, যে এই যে বাংলাদেশের নির্বাচনটা হয়ে গেল এবং মাসাধিককাল বা প্রায় বছর ঘুরে যাওয়া অবস্থাতে, যখন থেকে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল, গণ অভ্যুত্থান বলুন বা কোটা বিরোধী আন্দোলনটা হঠাৎ করে সরকার বিরোধী আন্দোলন হয়ে যাওয়া, এবং চরম একটি ভারত বিরোধী বাংলাদেশকে আমরা এদেশ থেকে প্রত্যক্ষ করতে লাগলাম, যা আমাদের কাছে খুব একটা অবাক করা ব্যাপার ছিল। আর আমাদের মতো মানুষ যারা আমাদের ছোটবেলাটা কেটেছে এই সীমান্তবর্তী গ্রামগুলোতে, তাদের কাছে সেটা আরো বেশি চমকের ছিল, আরো বেশি শকিং ছিল। এইরকম বাংলাদেশকে আমরা তো দেখতে অভ্যস্ত ছিলাম না। এটা কি ব্যাপার, কেন? কিন্তু তার পিছনে লুকিয়ে আছে বিশাল বিশাল পরিকল্পনা। সেইগুলো এক এক করে মানুষের কাছে এবার চোখের সামনে চলে আসছে। এই যে নির্বাচনটা হলো, এই নির্বাচনে এই ভারত বিরোধী গোষ্ঠী, শুধু না, হিন্দুত্ব বিরোধী গোষ্ঠী জামাত, যারা হিন্দুদের ধরে ধরে হিন্দুদের গ্রাম জ্বালিয়েছে থেকে শুরু করে মানুষ পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে, এই এপিসোডে সেটা আর বিস্তারিত যাচ্ছি না, যেহেতু গত এপিসোডে সেটা নিয়ে কথা বলেছি অলরেডি। কিন্তু এখানে গত এপিসোডে যেখানটা শেষ করেছিলাম, সেটা কি বলেছিলাম? যে এই যে সীমান্তবর্তী যে জায়গাগুলোতে সারা বাংলাদেশে হেরে ভূত হয়ে গেছে এই হিন্দুত্ব বিরোধী, এই ভারত বিরোধী শক্তি। ওই বিএনপির কাছে বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, তার দেশে আগমন নির্বাচনের এক মাসের আগে তার আগমন, এবং সেই নির্বাচনে 300-র মধ্যে 212-টির মতো আসন নিয়ে তার একটা বিপুল জয়, এবং 64টা আসন যে জামাত পেল। প্রসঙ্গ হচ্ছে সেটা কোথায় পেল? সেটা পেল এই ভারত লাগোয়া যে সীমান্ত বাংলাদেশের, সবটা সেখানে, আমার পাশের যে ইনফোগ্রাফিক্স, সেখানে পরিষ্কারভাবে সেটা দেখতে পাওয়া যাচ্ছে। কারণ কথা হচ্ছে, এই সত্যটা বা এই চক্রান্তটা বলা হবে, ছাই চাপা দেওয়া বা খুব লালন করে এই সত্যকে চাপা দিয়ে রাখার চেষ্টা হয়েছিল। ব্যাপার হচ্ছে, এই যে নির্বাচন সেই সত্যের ওপর থেকে তার যে পর্দাটা টেনে খুলে ওপেন করে দিল সবার কাছে, সারা পৃথিবীর কাছে। বড় মুশকিল হয়ে গেল। আর এমন একটা সময় এটা হলো যখন আমাদের এই রাজ্যে কি চলছে? SIR চলছে, এবং এই SIR নিয়ে বিরোধীরা, প্রচুর সাধারণ মানুষের যে দাবি, এবং গতদিন জাস্ট 24 ঘন্টা হয়নি নির্বাচন কমিশন তারা যে দাবি জানিয়েছেন, সেই দাবিটা কি? তারাও বলেছে, তারাও তাদের নির্দেশে জানিয়েছে, একজন বিদেশি নাগরিক এই ভোটার তালিকায় যেন না থাকে, তেমনি একজন ভারতীয় নামও যেন, প্রকৃত ভোটারের নামও যেন বাদ না যায়। SIR প্রসেস কিন্তু শেষ। সদ্য আজকে নির্বাচন কমিশন
এত অনুরোধ করা সত্ত্বেও যখন রাজ্য কোনো রকম সহযোগিতা করেনি, কোনো রকম ব্যবস্থা নেয়নি, শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি সেই সমস্ত দোষী অফিসারদের বিরুদ্ধে, চারজন এই আরো ডাটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে ওদিকে যে যারা কিনা হিয়ারিং কেন্দ্রে অশান্তি অরাজকতা তৈরি করেছিলেন তাদের বিরুদ্ধে, এমনকি বসিরহাট-2 এর যে আধিকারিক আছেন তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো নির্বাচন কমিশন যে সাসপেন্ড করতে বলা, এফআইআর করতে বলা, কোনো দিকে কর্ণপাত করেনি রাজ্য সরকার। তার বদলে বরং এই রাজ্য সরকার এসআইআর যাতে না হয় তার জন্য যা যা ব্যবস্থা করা সব করা করেও শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছিল। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছিল। এবং ওই যে মাইক্রো অবজারভার ৮৫০০ মাইক্রো অবজারভার দিয়েছি, একে নির্বাচন কমিশনকে নিতে হবে বলে গেছিল, এবং সুপ্রিম কোর্টও বলেছিল হ্যাঁ তুমি নাও, কিন্তু সব অধিকার থাকবে তোমার, তাকে বাতিল করবার, তাকে যাচাই করবার, তাকে চেঞ্জ করে দেওয়ার সব অধিকার তোমার থাকবে। এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছিল যে আরে মশাই, আপনাদের হাতে তো সমস্ত ক্ষমতা দেওয়া আছে, আপনারা ব্যবস্থা নিয়ে নেবার, সুষ্ঠুভাবে যেন এসআইআরটা হয়। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট বলেছিল, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির যে পরিমাণ অবনতির কথা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ইলেকশন কমিশনের আইনজীবী জানিয়েছিলেন, এ তাদের কাজই করতে দেওয়া হচ্ছে না। এমনকি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা মহাশয়, বর্ষিয়ান আইনজীবী, তিনি কি জানিয়েছিলেন ভার্চুয়াল শুনানিতে, যে লিডাররা দাঁড়িয়ে থেকে এই শুনানিকে বাধা দিচ্ছে, তছনছ করে দিচ্ছে সমস্ত কিছু। সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কি করেছিল, রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করেছিল ওই একই মামলায়। তাহলে কি হলো, এসআইআর হবেই, সুপ্রিম কোর্ট এটা বলে দিল। বাকি 11টা রাজ্যেও কিন্তু এই একই সঙ্গে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে, সেখানে কিন্তু কোনো গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে না। কিন্তু তার পাশে এই যে প্রসঙ্গ আজকের এপিসোডে যেটা নিয়ে আলোচনা করছি, যেটা নিয়ে সারা ভারতবর্ষ এই মুহূর্তে আলোড়িত, সেটা কি, সেটা এই সীমান্তবর্তী গ্রামের এই ভয়ঙ্কর ভারত বিরোধী ষড়যন্ত্রের চাপা থাকা নীল নকশা, যেটা সেখানে সেখানে যারা বাস করেছে, যারা বাসিন্দা, তারা হাড়ে মজ্জায় জানে, সমস্ত কিছু জানে, কিন্তু কিছু করতে পারেনি। কি সেই নকশা, সেই তার কিছুটা অংশ তো গত এপিসোডে বলেছি, আর এই এপিসোডে কি বলছি, তার মধ্যে প্রধান বলেছিলাম যে জমি লুট, এই সমস্ত এলাকাগুলোতে জমির লুট হয়েছে পেশি শক্তি প্রদর্শন করে, এবং অসহায় মানুষকে দিনের পর দিন ধরে চাপ সৃষ্টি করে কখনো কখনো তাকে দিয়ে জমিটা অল্প দামে বিক্রি করতে বাধ্য করা হয়েছে। এবং বিএলআরও অফিস, এসডিএলআরও অফিস, রেজিস্ট্রি অফিস, এই সব কটাতে দিনের পর দিন ধরে বেআইনি ভাবে পর্চা কেটে দেওয়া, জাল দলিলকে রেজিস্ট্রি করা, ওই জাল দলিল রেজিস্ট্রিকৃত জাল দলিলকে আবার মানে বিএলআর অফিসে নিয়ে গিয়ে তার নাম তুলে দেওয়া। অসহায় মানুষ কিচ্ছু করতে পারেননি, তার কারণ আইনের মারপ্যাঁচ। আপনি ঠকে গেলে আপনাকেই আবার গিয়ে কোর্টে আবেদন করতে হবে, দেখো ভাই আমি ঠকে গেছি, ধর্মাবতার আমার জন্য কিছু করুন। আরে কোর্ট পর্যন্ত যেতে পারবে কোথায় মানুষটা, যেখানে দাঁড়িয়ে এই ধরনের সমাজ বিরোধীরা তারা কি করেছে, প্রথমে তাদের হাতে যে পরিমাণ অর্থ এবং অস্ত্র এবং সঙ্গে সঙ্গে অশিক্ষা, তা অশিক্ষা, অস্ত্র আর অর্থ, এই তিনটে যার সাথে থাকে সমান সমান কি হয়, অনর্থ। সমান সমান কি হয়, অন্ধকার। সমান সমান কি হয়, অরাজকতা। তাই হয়েছে এইসব জায়গাগুলোতে। এবং এই মানুষগুলো এই গ্রামগুলোতে বা এই ধরনের সীমান্তবর্তী শহরগুলোতে, ছোট ছোট যে সমস্ত মফস্বল শহর, বিশেষত উত্তর 24 পরগনা, এইটা দিয়ে শুরু, এই পুরো নীল নকশাটার রাজধানী হচ্ছে এইটা। এবং সেখানকার ব্যাপারে বলবো, সেটা হচ্ছে এই, আরে দূর মশাই, ও শাহজাহান তো হচ্ছে হিমশৈলের চূড়া মাত্র।
কিচ্ছু না, ওটা বরং এদের একটা ভুল চাল ছিল। এরা সব সময় চায় এই সমস্ত জায়গাগুলো যেন একটু চুপচাপ থাকে, এখানে যেন কোনো গন্ডগোল না হয়, তাহলে মিডিয়ার ফোকাস পড়ে যাবে, প্রশাসনের নজর পড়ে যাবে, দিল্লির নজর পড়ে যাবে, এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও এদের অসুবিধা হয়ে যেতে পারে। তফাৎটা ঘটে গেছিল 10 থেকে 12 বছর আগে কি 15 বছর আগে থেকে, যখন থেকে দেখা গেল এই সমস্ত গ্রামগুলোতে যে মধ্যবিত্ত ছাপোষা ঘরের মানুষজন বাস করতেন, তারা ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে তাদের বাড়ির কেউ চাকরি পেলে কলকাতায় টেলি প্যাসেঞ্জারি করে তারা রোজগার করে আনতেন। সেই রোজগারটা তো আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার রোজগার না, কিন্তু খুব সুন্দর শান্তিপূর্ণভাবে তারা একসাথে মিলেমিশে ওই ওখানকার প্রকৃত যে সমস্ত সংখ্যালঘু ভাই বোনেরা আছেন তাদের সাথে এই সেখানকার সংখ্যাগুরু যে সমস্ত মানুষজন আছেন, বলতে খারাপই লাগছে এইভাবে মানুষকে ভাগ করে বলতে সংখ্যালঘু আর সংখ্যাগুরু, কিন্তু কিছু করার নেই, এখন ডেমোগ্রাফি নিয়ে কথা বলতে হচ্ছে। তাদের সাথে খুব মিলমিশ করে একসাথে বাস করতেন তারা। এক বাড়ির খাবার আর এক বাড়িতে দেওয়া নেওয়া হতো, এক বাড়ির নেমন্তন্ন নয় আর এক বাড়ির মানুষজন যাতায়াত করত। সেখানে কোনো রকম পুজো অনুষ্ঠান উৎসব কোনো কিছু পাচ্ছিল না, সেখানে সবাই মিলেমিশে সেই জিনিসগুলো করা হতো, কত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে করা হতো। কিন্তু 10 থেকে 12 বছর কি 15 বছরের মধ্যে থেকে একদিনে হয়নি, ধীরে 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 চেঞ্জ হলো। সেই চেঞ্জটা কিভাবে হলো? সেই চেঞ্জটা হলো এইভাবে, হঠাৎ দেখা গেল সেখানকার কিছু মানুষের হাতে হঠাৎ হঠাৎ করে প্রচুর পরিমাণে পয়সা আসতে শুরু করে দিল, এবং সংখ্যালঘু যে মানে এই সমস্ত জায়গায় যে একটু একটু সংখ্যালঘু অধ্যুষিত যে সমস্ত পাড়াগুলো ছিল বা গ্রামগুলো ছিল, সেখানে সেখানে কিছু কিছু মানুষের হাবভাব আচার আচরণের কিছু চেঞ্জেস ঘটতে থাকলো। এবং সেটা অবশ্যই আর্থিক অবস্থার যখন একটা মানে ছট করে চেঞ্জ হয়, তখন সেগুলো খানিকটা সেখানে যারা বাস করে সে সমস্ত মানুষের চোখে ধরা পড়ে। যে মানুষটা হয়তো মাটি কেটে ওই ভ্যান রিক্সার উপরে করে নিয়ে বয়ে বয়ে বেড়াতো ইট ভাটায়, সেই মানুষটা দেখা গেল হঠাৎ করে 4 চাকায় করে ঘুরছে। এবং এর সাথে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সঞ্জীব চট্টোপাধ্যায় সাহিত্যিক অনেক বছর আগে দেশ পাতাতে তার দেশ পত্রিকাতে তার 8 নম্বর পাতাটা তার জন্য ধরা থাকতো, রম্য রচনা, সিরিয় কমিক রচনা, এই সমস্তগুলোর জন্য। তা তিনি বলেছিলেন যে হঠাৎ করে মস্তান হতে গেলে কি করতে হয়, পাড়ার কুকুরকে মেরে দাও, দিয়ে 2-3টে ছেলে পিলেকে নিয়ে বারবার সেই পাড়ার রাস্তাটায় ঘোরাফেরা করো, দেখবে তোমার কিচ্ছু করতে হয়নি, কারোর কোনো ক্ষতি করনি, কিন্তু তোমার কেউ কোনো অভিযোগও করতে পারবে না, কোনো কেসও দিতে পারবে না, এমনিতেই মস্তান হয়ে গেছো। আমি কিন্তু ওনার লেখা দিয়ে বলছি না, ওনার বিভিন্ন লেখাতে এই ধরনের সিরিয় কমিক উঠে আসতো। তা মানে একেবারে অক্ষরে অক্ষরে ওনার লেখাটা বললাম না, কারণ অনেক সময় তো মনে করতে পারেন যে ওনার লেখাকে আমি তুলে বললাম, সেটা না, ওনাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করলাম। এক্ষেত্রেও তাই হলো, এক্ষেত্রেও সেই মাটি কাটা ভ্যানে করে ইট ভাটায় মাটি নিয়ে যাওয়া লোকটি হঠাৎ ওখানকার মানুষজন, ছাপোষা মধ্যবিত্ত মানুষজন দেখলো, আরে এটা কিরকম হলো, এসব তো সিনেমায় দেখেছি, হিন্দি সিনেমায় দেখেছি, এই মানুষটা ঘুরে বেড়াচ্ছে, তার সাথে কিছুই করছে না, বেশ কিছু আপামর সাদা জামা সাদা প্যান্ট, হাতে সোনার আংটি, গলায় চেন পরা মানুষজন, এরাও ঘুরে বেড়াচ্ছে। আরে এদের হঠাৎ করে কি করে 1-2 মাস 3 মাসের মধ্যে এরকম এত অর্থের প্রাচুর্য কোথার থেকে চলে আসলো এদের? আর এই যে দলটা, এই দলের একজন মাথা হতো, যে মাথা লিড করত গরু পাচার করতে, রাতারাতি হাজারে হাজারে গরু বাংলাদেশে চলে যেত। কেমিস্ট্রিটা কি, এপাশে দেখা গেল হয়তো যে গরুটার দাম 10,000 টাকা, ওপারে নদীটা পার হয়ে ওপারে গেলেই কি বর্ডারটা পার হয়ে ওপারে গেলেই সেটার দাম হয়ে যাচ্ছে হয়তো 80,000 টাকা মানে মূল্যে। রাতারাতি স্থাপিত হলো সাতক্ষীরা ধরনের জায়গাতে, বাংলাদেশের ওই সমস্ত জায়গাগুলোতে। এর পরের এপিসোডে সেগুলো ম্যাপ দিয়ে ধরে ধরে দেখাবো আপনাদেরকে, যে সেখানে সেই যে গরুর মাংস তৈরির যে কারখানা, তাই তৈরি হয়ে গেল সেখানে।
রাতারাতি। আরে দূর মশাই, অনুব্রত মণ্ডল তো কোথায়, সে বীরভূমে। কোথার কি তদন্ত হচ্ছে? সে তো বীরভূমে গিয়ে বসে আছে। উত্তর 24 পরগনার এই সমস্ত, দক্ষিণ 24 পরগনা দিয়ে, বিশেষত উত্তর 24 পরগনা দিয়ে এই যে গরু চালান, এর কোথায় তদন্ত হয়েছে? আচ্ছা ছেড়ে দিন সে কথা, হবে না হয় আশা রাখি। এই যে টাকা, এক রাত্রিরে ওই পরিমাণ টাকা, কি হলো ওই গ্রামের, ওই সমস্ত গ্রামগুলির যে সমস্ত গরিব গুরব ছেলেপিলেগুলো ছিল, তাদের দোষ না। দীর্ঘদিন ধরে হয়তো অভাবের সঙ্গে তারা জুঝেছে। কিন্তু এই যদি টাকার প্রাচুর্য হয় যে এক রাত্রি তুমি রাখাল হিসেবে কাজ করবে, কি রাখালকে একটি নির্দিষ্ট জায়গাতে গরুগুলোকে রাখা থাকতো, হয়তো ধরা যাক সেটি একটি বড় মাঠ হোক, কোনো মানুষের বাগান হোক, সেই মানুষটি যদি রাজি না হয়, এই ভাই আমার বাগানে গরু রেখেছ কেন, তার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। কাজে সেটা কিছু বলতেও পারবে না সেই মানুষটা। কাজে এই যে একটা বিপুল ছড়ানো পরিকল্পিত চক্র, তারা রাত্রির বেলা সেই সমস্ত মানুষগুলোর, ওই সীমান্তবর্তী গ্রামগুলোর মানুষগুলো যখন ঘুমাচ্ছে, তাদের বাড়ির ওপর দিয়ে হাজারে হাজারে, ভুল বলছি না, সেখানকার মানুষজন এটা ভুক্তভোগী জানে, এখান থেকে গাড়ি করে গিয়ে টুক করে একটু ঘুরে চলে আসলাম, কি সুন্দর আমি তদন্ত করে এসেছি, বা অনেক কিছু জেনে ফেলেছি বললে হবে না, ওখানে বাস করতে হবে, তবে রিয়ালিটিকে জানা যাবে, তবে এই ষড়যন্ত্রের গভীরে ঢোকা যাবে, তার বাদে হবে না। আর কি, এই যে সেই যেটা বলছিলাম, যে সেই গরিব ছেলেটি, সে যদি এক রাত্রিরে 2,500 টাকা, তৎকালীন সময়, আজ থেকে আরো 15 বছর পিছিয়ে যান, 3,000 টাকা এরকম যদি পায়, সঙ্গে যদি তার আরো বন্ধু বান্ধব 2-1 এরকম বলে যে ভাই আমি এরকম রাত্রির বেলায় শুধু কি ওই একটা বাগান থেকে গরুটাকে শুধু নদীর ধার পর্যন্ত নিয়ে যেতে হবে, যেখানে বিএসএফ নেই এইটুকু শুধু খেয়াল রাখতে হবে, যে কোন জায়গায় বিএসএফ নেই এইটুকু খেয়াল রাখতে হবে, যখন থাকবে না বিএসএফ অন্যদিকে চলে যাবে হাঁটতে হাঁটতে, যে বিএসএফ যে সীমান্তের ধার দিয়ে যে সেন্ট্রিরা যাতায়াত করেন, পাহারা দেন, একটা মানুষ তারা এক জায়গায় সারাক্ষণ দাঁড়িয়ে থাকে না, তারা হাঁটা চলা করে, যেই একটু অন্যদিকে চলে যাবে এখান থেকে গরুগুলোকে নামিয়ে দেবে। এই হচ্ছে রাখালের কাজ, তার ব্যালেন্স। আর বাকিটাই বুঝতে পাচ্ছেন, পুরোটাই একটা চেইন সিস্টেম, নেটওয়ার্কের মধ্যে দিয়ে চলে। ওপারেও একজন মানুষ দাঁড়িয়ে আছে নদীর ওপারে, সে টর্চের মাধ্যমে সিগন্যাল দেবে, 3টে সিগন্যাল, মানে এবার তুমি ছেড়ে দাও, ওপার থেকে নামাও, 2টো সিগন্যাল, নামিও না, একটা সিগন্যাল, থেমে যাও, এরকম তাদের মধ্যে নানান ধরনের সিগন্যাল কোডের, মানে লাইট সিগন্যাল যে কোড, তার কোড ব্যবহার করা হতো, দীর্ঘদিন ধরে হতো। এবং এই যে টাকাটা, এই যে কাঁচা টাকাটা চলে আসলো, সেই টাকা আরো অন্যরকম ভাবে আসলো, এপার থেকে গেল গরু, আর ওপার থেকে আসলো কি, গোল্ড। এবং সেই গোল্ড এই হাকিমপুর থেকে শুরু করে সংগ্রামপুর, বসিরহাট, হাসনাবাদ, টাকি, হিঙ্গলগঞ্জ, মাটিয়া, এই সমস্ত জায়গায় এই র্যাকেট ছড়িয়ে পড়ল। কি হলো, একটা যে মানে জনচরিত্র, সেটা পরিবর্তিত হয়ে গেল। জনচরিত্র যদি এই ভাষাটা ব্যবহার করি, সেটা পাল্টাতে শুরু করে দিল হঠাৎ করে আচমকা প্রচুর মাদ্রাসা তৈরি হয়ে গেল। এবং এই ছাপোষা গরিব ঘরের হোক বা মধ্যবিত্ত ঘরের হোক, শিক্ষিত মানুষজন যারা একটু নাটক করতে ভালোবাসে, যারা একটু ফুটবল নিয়ে হয়তো খেলা ভালোবাসে, যারা হয়তো পড়াতে ভালোবাসে, পড়তে ভালোবাসে, শিক্ষা ভালোবাসে, সেই সমস্ত মানুষগুলোর হাতে কি মশাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাতারাতি থাকে না। এবং সাধারণত যেটা হয়, মধ্যবিত্ত পরিবারে টানা হিসরা করেই সংসারটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। সেই জায়গাতে যদি এবার চারপাশের এই ধরনের একটা অসহনীয় পরিবেশ তৈরি হতে থাকে, আপনি সকালবেলা উঠছেন ঘুম থেকে, 15খানা মাইক আপনাকে ঘুম ভাঙিয়ে দিচ্ছে ভোরবেলা, এই পরিবেশ যদি সে পরিবর্তিত হতে থাকে, রাস্তায় হাঁটছেন, ঘাটে হাঁটছেন, বাইক বাহিনী ঘুরে বেড়াতে শুরু করে দিল, কারণ এরা এই সমস্ত ছেলেপিলেগুলোকে পুষেছে রীতিমতো, যে আমার সঙ্গে থাকো, মাসে 10,000 করে দেব। কিন্তু মাসে 10,000 করে দিলে আমি কি পাচ্ছি? আমি মুঘল সাম্রাজ্যের একজন শাহজাদা তৈরি হচ্ছি, কারোর নাম শাহজাহান, কারো আরো নামগুলো ডট দিয়ে রাখলাম, আপনারা সবাই জানেন, সবাই বুঝতে পারছেন।
আজকের এই এপিসোডটা, এই বিশেষ এপিসোডটাও কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, যেটা চাই না। আজকে এই অবধি রেখে আগামী দিনে জমি লুট কি কি কায়দায় হয়েছে সেগুলো দেখাবো, সেগুলো বোঝাবো, জোর করে কিভাবে জমি লুট হয়, কিভাবে সেইগুলোকে বিএলআরও অফিসে কনভার্ট করা হয়েছে, কত নাম প্রকৃত জমি সেখানে রাতারাতি বিল্ডিং তুলে দেওয়া হয়েছে, সেই মানুষটা অসহায় হয়ে ঘর ছাড়া হয়ে অন্য জায়গায় পড়ে আছে। এরকম হাজারে হাজারে মানুষ আছে, কোথাও যায়নি, যেটুকু যেটুকু বেঁচে আছে সেটুকুই যথেষ্ট। আর সত্য চাপা থাকে না, মাথায় রাখতে হবে। হিটলার, মুসলিনি এই সমস্ত সাম্রাজ্য থাকেনি, স্তালিন থাকেনি, মাও সেতুং থাকেনি, কেউ থাকেনি, চাউসেস্কু থাকেনি, এমনকি প্রবল প্রতাপশালী সিপিআইএম লেড বামফ্রন্ট গভর্নমেন্ট সেটাও থাকেনি। তারা কল্পনাই করতে পারেনি যে তাদেরও চলে যেতে হবে। কাজেই চিন্তার কোনো কারণ নেই, সত্য চাপা থাকে না, থাকবেও না। কিন্তু এটা ভারতের পক্ষে খুব আশঙ্কার, চিন্তার, যে এই যে জনবিন্যাসের পরিবর্তন, এই যে জামাতের এই বারবারন্ত এই সীমান্তবর্তী জায়গাগুলোতে, এরাই কিন্তু ভোটের রাত্রিরে, ভোটের এক সপ্তাহ আগে থেকে এই সমস্ত গ্রামগুলিতে, যে গ্রামগুলিকে আবার বলা হয় পর্যটন গ্রাম তৈরি করা হয়েছে, হোটেল তৈরি করে দেওয়া হয়েছে, অসংখ্য গেস্ট হাউস তৈরি হয়েছে, সেই গেস্ট হাউসগুলিতে পুরো সপ্তাহ জুড়ে ওই মানুষগুলো ওপার থেকে এসে এখানে বসে থাকে এবং ভোটের দিন তারা কি করে সেটা জানেন। তার জন্যে আমি, আপনি, আপনাদের মতো, আমাদের মতো মানুষ ভোট কেন্দ্র পর্যন্তই পৌঁছতে পারি না। আশা রাখবো নির্বাচন কমিশনের এই সদর্থক ভূমিকা যদি নির্বাচন কমিশন পারে, তাহলে কোর্টও পারবে, তাহলে অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো আছে যারা অন্যায়কে প্রতিরোধ করবার জন্য তৈরি হয়েছে তারাও পারবে, এই আশা রাখি। এবং সুস্থভাবে বাঁচতে চাই। যে রাজনৈতিক দল জিতুক, যে সমস্ত রাজনৈতিক নেতা বা দল এই সমস্ত দুষ্কৃতীদের আশ্রয় দিয়েছেন, সাহায্য করেছেন, ভেবে দেখবেন তাদেরও হয়তো রাজনৈতিক দল হিসেবে খুব বেশি উপকার হয়নি। তার ফলবশত যদি আপনি ভালো কাজই করে থাকেন, তাহলে তো মানুষের সামনে বুক চিতিয়ে ঘুরে বেড়াবেন যে আমার তো ভোট পাওয়ার কোনো চিন্তাই নেই, আমাকে তো মানুষ মাথায় করে রাখবে, আমি কেন মানুষকে ভয় পাব। আজকের এপিসোডে এই পর্যন্ত। আগামী এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনাদের চ্যানেল ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, নোটিফিকেশন অন করে রেখে দিন। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। নমস্কার।